Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBA student from Institute and अभी আজ আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা ছিল রেসপিরেশন ইন প্লান্ট চ্যাপ্টার নাম্বার 12। অলরেডি আমরা এই চ্যাপ্টারের বেসিক যেমন ডিসকাস করে ফেলেছি, যেমন শ্বসন প্রক্রিয়ার মধ্যে গ্লাইকোলিসিস এবং তারপর সেখান থেকে কিভাবে সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন হয় এবং কিভাবে অবাধ শ্বসন প্রক্রিয়াটি হয়। আমরা এই সমস্ত বেসিক জিনিসগুলো অলরেডি পড়েছি। তো আজকে আমাদের যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে এবং আমরা ইলেকট্রন সিস্টেমের মাধ্যমে কিভাবে সহজ শাসনের মধ্যে এখন আমরা যে জিনিসটা বলতে চলেছি সেটা হচ্ছে রেসপিরেটরি ব্যালেন্স শিট। ওকে, সো হোয়াট ইজ দ্য রেসপিরেটরি ব্যালেন্স শিট? রেসপিরেটরি ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা বেসিক্যালি যেটা বোঝাই যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি যে অবভিয়াসলি কিছু পরিমাণে এটিপি তৈরি হয়, কিছু কার্বনের স্কেলিটন তৈরি হয়, যেগুলোর মাধ্যমে আমরা অন্যান্য প্রক্রিয়াতেও বিভিন্ন অ্যামিনো অ্যাসিড, সুগার বা আরো যেগুলো কোষের নিত্য মেটাবলিজমের জন্য জরুরি অণুগুলো তৈরি করতে পারি। তো রেসপিরেটরি ব্যালেন্স শিট আমাদের বেসিক্যালি এইটুকু বোঝায় যে কতটা নেট গেইন হলো যখন আমি একটা অণু গ্লুকোজকে জারণ করলাম, তাই তো? কিন্তু বাস্তবে যদি দেখি এরকম কখনোই সম্ভব নয়, রাইট? এরকম তো কখনোই সম্ভব নয় যে আমরা বিনা কোনো ক্যালকুলেশনে যে আমাদের শরীরের মধ্যে অবশ্যই আমাদের শরীর কোনো একটা এক্সপেরিমেন্টাল কন্ডিশনে থাকে না। অবশ্যই এখানে টেম্পারেচার সবসময় মেনটেন থাকলেও কিছু কিছু জিনিস সবসময় মেনটেন থাকে না। যেমন যদি বলি, এক নম্বর কারণ হতে পারে যে আমরা যখন ক্যালকুলেশন করছি তখন আমরা সবকিছু সিকোয়েন্সিয়ালি নিচ্ছি, রাইট? যে গ্লুকোজ প্রথমে গ্লাইকোলিসিসে যাবে, দেন পাইরুভেটে কনভার্ট হবে, আর পাইরুভেট থেকে সেটা পরে ডি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়ে অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেলে যাবে এবং টিসিএ সাইকেল থেকে তারপর সেটা ইটিসি তে যাবে, রাইট? বাট ইন প্র্যাকটিক্যাল যদি আমরা দেখি, এরকম হয় না। টিসিএ সাইকেল, ইটিসি এরকম পরপর সিকুয়েন্সে সবগুলো চলে না। প্রথমে হয়তো দেখা যাবে গ্লুকোজ গ্লাইকোলিসিসে যাচ্ছে, তার মধ্যে কিছু গ্লাইকোজ সেই সমস্ত আহ সেই সময় স্টোরেজ হয়ে আছে, তাই না? বা দেখা যাচ্ছে যে দুটো পাথর একসঙ্গে চলছে, একটার পর একটা নয়, এখান থেকে যখনই সাইমালটেনাসলি সবগুলো ডেসিমেট হচ্ছে, এরকম হতে পারে। তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ এইটা যে এনএডিএ যে সিনথেসিস হচ্ছে গ্লাইকোলিসিসে, সেটা আহ আমরা মনে করে নিচ্ছি যে এনএডিএ ডিরেক্টলি মাইটোকন্ড্রিয়াতে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে ফসফোরাইলেশন করে এটিপি তৈরি করছে। বাট সবসময় এটা নেসেসারি নয়, তাই তো? কিছু মলিকিউল পাস করতে পারে না। দেন নানা দ্য ইন্টারমিডিয়েট সেটা পাচ্ছে, এবং আমরা এটাও মেনে নিয়েছি যে পাইরুভেট যেটা আছে সমস্ত পাইরুভেট টিসিএ বা এটিএস সাইকেল যাচ্ছে। এরকমও তো হতে পারে কিছু পাইরুভেট অ্যামিনো অ্যাসিড সিনথেসিসে হেল্প করছে, কিছু পাইরুভেট আদার কোনো কিছু মেটাবলিজমে অ্যাড করছে। তো ইট নট নেসেসারি যে সবসময় পাথওয়ের একটা ইন্টারমিডিয়েট গুলো সবসময় সিকোয়েন্সেই চলবে। এদের বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে, তাই যে পাইরুভেট কিছুটা উইথড্র হয়ে গেল, কিছু পাইরুভেট স্টোরেজ হতে পারে, রাইট? দেন নেক্সট থিং হচ্ছে যে সাবস্ট্রেট হিসেবে শ্বসনের যে আমাদের মেন কাঁচামাল সেটা আমরা মেনে নিই যে গ্লুকোজ, কিন্তু ইটস নট অলওয়েজ নেসেসারি। সবসময় গ্লুকোজ না থাকতেও পারে। কিছু সময় এরকম হয় যে কোনো একটা ইন্টারমিডিয়েট, যেমন আমরা পড়েছিলাম গ্লুকোজ থেকে আহ সিকোয়েন্সের ডাইডক্সি অ্যাসিটোন ফসফেট বা ট্রাইগ্লিসারাইলডিহাইড। হতে পারে না যে কোনো একটা, যেমন ফ্যাটি অ্যাসিড যদি মেনে নিই, ফ্যাটি অ্যাসিড ডিরেক্টলি ট্রাইগ্লিসারাইডও দিতে পারে, তাই তো? বা অ্যাসিটাইল কোয়েও দিতে পারে। তো ইট নট নেসেসারি যে গ্লুকোজ থেকে শুরু হবে। তাই রেসপিরেটরি ব্যালেন্স শিট আমরা যেটা ক্যালকুলেট করি সেটা আমরা মেনে নিই যে গ্লুকোজই অ্যাক্ট করছে, গ্লুকোজ একটা সিকোয়েন্সে প্রথমে গ্লাইকোলিসিস দেন টিসিএ সাইকেল দেন ইটিসি, এভাবে নট নেসেসারি। ওকে, সো এই কয়েকটা অ্যাজাম্পশন যেহেতু আমাদের লিভিং সিস্টেমে ভ্যালিড নয়, তাই আমরা এভাবে বলতে পারি না যে যে এটিপিটা আমরা ক্যালকুলেট করছি বাস্তবে লিভিং বডিতে সে এটিপি তৈরি হবে কি না, রাইট? ওকে, ওকে, সো এবার লিভিং বডিতে কি হয়, আমরা অ্যাজাম্পশন এগুলো মেনে নিয়েছিলাম যে হ্যাঁ সবসময় আমরা গ্লুকোজকে রেসপিরেশনের সাবস্ট্রেট হিসেবে নিচ্ছি, কোনো ইন্টারমিডিয়েট অন্য কোনো রিয়াকশনে যাচ্ছে না, এটা শুধুমাত্র রেসপিরেশনই হচ্ছে। অ্যান্ড দেন নেক্সট ইজ আমরা এটাও মেনে নিয়েছি যে এনএডিএইচ যেটা তৈরি হচ্ছে, এনএডিএইচ টা গ্লাইকোলিসিসের পরে ডিরেক্টলি মাইটোকন্ড্রিয়া ট্রান্সফার হয়েছে এবং এই সমস্ত রিয়াকশন গুলো একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে চলেছে, ঠিক আছে? কিন্তু লিভিং বডিতে এরকম হয় না। লিভিং বডিতে আমি যেরকম বললাম যে প্রত্যেকটা রিয়াকশন সাইমালটেনিয়াসলি চলে না, একটার পর একটা, সরি প্রত্যেকটা রিয়াকশন সিকোয়েন্সিয়াল না হয় সাইমালটেনিয়াসলি হয়, একসঙ্গে সমস্ত রিয়াকশন একসঙ্গে চলে। অ্যান্ড দেন সাবস্ট্রেট যেটা
এরকম নয় গ্লাইকোলিসিস সাবস্ট্রেট একবার এন্টার করলো তা বেরোতে পারবে না। এখানে সাবস্ট্রেট কন্টিনিউয়াসলি উইথড্রন হচ্ছে, কন্টিনিউয়াসলি এন্টার করছে, তো ইটস ভ্যারি ওকে। এন্ড দ্য নেক্সট থিং ইজ এটিপি যখন খুশি তখন ইউটিলাইজ হতে পারে, তো এরকম এটিপি আলটিমেটলি ফর্মেশন হবে দেন ইউজ করবো, নট লাইক দ্যাট। সাইমালটেনিয়াসলি সমস্ত রিঅ্যাকশন হচ্ছে, সাইমালটেনিয়াসলি সাবস্ট্রেট উইথড্র হচ্ছে, সাইমালটেনিয়াসলি সাবস্ট্রেট এন্টার করছে পাথওয়েতে, এটিপি তৈরি হচ্ছে, এটিপি যখন যেখানে দরকার সেভাবে ইউটিলাইজ হচ্ছে। ওকে। এন্ড এনজাইমেটিক রেটস গুলো বিভিন্ন এনজাইমের আলাদা আলাদা রেট রয়েছে, ইটস নট আ কারেক্ট সিকোয়েন্স। ওকে। ইট ইজ, কিন্তু তবুও আমরা এক্সারসাইজের ক্ষেত্রে বিভিন্ন জীবিত প্রাণীদের এফিসিয়েন্সি কতটা সক্ষমতা সেটা বের করার জন্য আমরা আহ কতটা এনার্জি সে এক্সট্রাক্ট করছে, কতটা এনার্জি সে সঞ্চয় করে রাখছে, সেটা বের করতে জন্য এটা ইউজফুল হয়ে থাকে রেসপিরেটরি ব্যালেন্স শিট। ঠিক আছে। তাই আমরা দেখে থাকি যে একটা যদি কোনো একটি জীবিত আহ জীবিত অর্গান যদি আহ এক অণু গ্লুকোজ ইউজ করে তাহলে সে 38 অণু এটিপি পায়, যদি এটা সবাদ শোষণ হয়ে থাকে অ্যারোবিক রেসপিরেশন। ওকে। এবার সিমিলারটা আমরা কম্পেয়ার করে দেখছি ফার্মেন্টেশন বা সন্ধান এবং অবাধ শ্বসনের সাথে। ফার্মেন্টেশনে যদি আমরা দেখে থাকি বা সন্ধান প্রক্রিয়া কি হয়, পার্শিয়ালি গ্লুকোজ ব্রেকডাউন হয়, গ্লুকোজ CO2H2O তে নয়, গ্লুকোজ অন্য কনভার্টার যেমন ল্যাকটিক অ্যাসিড বা অ্যালকোহল এগুলোতে কনভার্ট পার্শিয়ালি। তাই এখানে আমরা এই NADH যেহেতু পাচ্ছি না এবং NADH FADH2 পাচ্ছি না এবং এগুলো গিয়ে ফার্দার ইটিসি সাইকেল এন্টার করছে না বলে আমরা সেখান থেকে অক্সিজেন যেহেতু নেই, অক্সিজেন রিসেপ্টর নেই, ইটিসি সাইকেল রান হচ্ছে না। তাই আমরা NADH2 বা FADH এই সমস্ত কোএনজাইম থেকে যে সমস্ত এনার্জি পাওয়ার কথা সেগুলো পাচ্ছি না। তাহলে আমরা এনার্জি মেইনলি কোথায় পাচ্ছি, এটা আমাদের গ্লাইকোলিসিস প্রক্রিয়া হয়েছিল, সেটা কত ছিল, নেট গেইন 2 অণু এটিপি। তাই অনলি 2 অণু এটিপি আমরা পাই প্রত্যেক ইচ মলিকিউল অফ গ্লুকোজের জন্য। ঠিক আছে। NADH ইজ অক্সিডাইজ NAD প্লাস এবং NADH NAD প্লাস অক্সিডাইজ হয়ে যায় ফার্মেন্টেশনের মাধ্যমে খুব স্লো প্রসেসে, যেটা ফার্দার আবার NAD প্লাসটা অ্যাক্ট করতে পারি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তাই আমরা NAD প্লাস এর রিপ্লেসমেন্টের জন্য আমরা মেইনলি ফার্মেন্টেশন টেস্ট করে থাকি। ফার্মেন্টেশন টেস্টে এরকম কোনো মেইন মোটিভ নেই, কারণ ফার্মেন্টেশন প্রক্রিয়া আমরা কোনো রকম এনার্জি পাচ্ছি না। তো এর মেইন মোটিভই হচ্ছে NAD প্লাস যেটা হয়ে গেছে, NAD প্লাস ইউজ হয়ে গেছে সেটাকে আবার রিপ্লেসমেন্ট করা। ঠিক আছে। এইটুকুই ছিল রেসপিরেটরি ব্যালেন্স। তো এখান থেকে একটা বেসিক আইডিয়া তোমার চলে গেলো যে এখনো এটিপি থেকে অ্যারোবিক রেসপিরেশনে গেলে কতটা এটিপি পাওয়া যাচ্ছে, এখনো গ্লুকোজ থেকে, এখনো গ্লুকোজের জারণ হলে বা এখনো গ্লুকোজের যদি সবাদ শোষণে জারণ হয় তাহলে 38 এটিপি পাচ্ছি, অবাধ শোষণে হয় বা ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া হয় তাহলে সেখানে 2 অণু মাত্র এটিপি পাওয়া যায়, যেটা শুধুমাত্র গ্লাইকোলিসিস প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়, রাইট? তো নেক্সট জিনিস যেটা সেটা আমরা বলি যে রেসপিরেশন ইজ নট আ ক্যাটাবলিক পাথওয়ে, ইটস আ অ্যাম্ফিবলিক পাথওয়ে। অ্যাম্ফিবলিক মানে, অ্যাম্ফিবলিক কথাটি অর্থ যেখানে সাইমালটেনিয়াসলি একসঙ্গে সব এবং অবাধ শোষণ হয়ে থাকে। সরি, কি বলে, হ্যাঁ, অ্যাম্ফিবলিক পাথওয়ে কথা হচ্ছে যেখানে একসঙ্গে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম, মানে মানে হচ্ছে যেমন কমপ্লেক্স মলিকিউল গুলি সিম্পল মলিকিউলে ব্রেকডাউন হচ্ছে, তেমনি সিম্পল মলিকিউল গুলো কমপ্লেক্স মলিকিউল ফর্ম। ওকে। এবার এটা আমি কেন বললাম, এর একটা যদি তোমরা সাপোর্টিভ অ্যান্সার দাও সেটা এটা যে গ্লুকোজ আমরা জানি রেসপিরেশনের ফেভার সাবস্ট্রেট, রাইট? তাই সমস্ত কার্বোহাইড্রেট গুলো, যতগুলো কার্বোহাইড্রেট একটা উদ্ভিদ দেহে থাকে বা একটা হিউম্যান বডিতেও, all carbohydrates are converted into glucose because glucose is the most favorable সাবস্ট্রেট। ওকে। অ্যান্ড আদার সাবস্ট্রেট যেমন মনে করো আদার সাবস্ট্রেটকেও আমরা রেসপিরেশন করতে পারি, ফ্রুক্টোজকেও আমরা করতে পারি, এছাড়াও ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড সবারই রেসপিরেশন করা যেতে পারে, কিন্তু গ্লুকোজ ইজ দ্য মোস্ট ফেভারিট। ওকে। সব থেকে বেশি প্রেফার গ্লুকোজকে দেওয়া হয়। এবার কিন্তু একটা জিনিস এটাই যে রেসপিরেশনের প্রথম স্টেপ থেকে আমরা যেমন দেখেছিলাম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট, এই পাসওয়েটা হয়তো হবে না। যখন ফ্রুক্টোজ এন্টার করছে ফ্রুক্টোজ দেখি ফ্রুক্টোজ 6 ফসফেট এন্টার করছে, গ্লুকোজ এই ফার্স্ট স্টেপটা থাকছে না, তাই তো? তাই এখানে একটা জিনিস বোঝা জরুরি যে এই ছবিটা দেখো, কার্বোহাইড্রেটস গ্লুকোজ রূপে এন্টার করছে, গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ হলে ফ্রুক্টোজ ডিরেক্টলি ফ্রুক্টোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্যাটেরা ফার্স্ট ডাইজেস্ট হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়, দেন ফ্যাটি অ্যাসিড কনভার্ট হয় অ্যাসিটাইল কোয়ে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের মাধ্যমে, বিটা অক্সিডেশনের মাধ্যমে,
এবং গ্লিসারল কনভার্ট হয় ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে বা গ্লিসারাল ডিহাইড 3 ফসফেটে। ঠিক আছে। অন্যদিকে অ্যামিনো অ্যাসিড গুলো কনভার্ট হয়ে থাকে পাইরুভিক অ্যাসিড। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রোটিন পাইরুভিক অ্যাসিডের মাধ্যমে, আমরা জানি প্রোটিনের মধ্যে অ্যামিনো গ্রুপ থাকে এবং অ্যামিনো গ্রুপের এক্সেপ্টার হচ্ছে পাইরুভেট, তাই তো? তাই প্রোটিন পাইরুভেট রূপে, ফ্যাটি অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে রূপে, কার্বোহাইড্রেট গুলো আলটিমেটলি অ্যাসিড রূপে। অ্যাসিটাইল কোয়ে হচ্ছে জাংশন পয়েন্ট। যদি বলে জাংশন মলিকিউল কোনটা, এমন একটা মলিকিউল যেটা তিনটে রেসপিরেশন, লাইক কার্বোহাইড্রেট রেসপিরেশন, প্রোটিন রেসপিরেশন, ফ্যাট রেসপিরেশন, তিনটে যখন জাংশন মলিকিউল বলো, যেখানে এসে তিনটে রিয়াকশনে মিট করছে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এবং তাদের সবার জন্য কমন রিয়াকশন হচ্ছে ক্রেবস সাইকেল। এবার ক্রেবস হলে সেখান থেকে সেটা ফার্দার কোথায় যাবে? ইটিসি সাইড। ক্লিয়ার? চলো, এখানে এটাই বলা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস কেন আমি আমরা বুঝলাম যে বিভিন্ন সাবস্টেট বিভিন্ন স্টেপে রেসপিরেশনে এন্টার করে, বাট আমরা অ্যাম্ফিবলিক পাথওয়ে কেন বললাম? এখানে তো পুরোটাই আমরা ক্যাটাবলিজমই দেখতে পাচ্ছি, বাট ইট নট লাইক। আসলে কি হয়, যখন এখানে এই জিনিসগুলো দেখা হয়, ফ্যাটি অ্যাসিড অ্যাসিডাল কোয়ে রূপে, গ্লিসারল ফসফোগ্লিসারল রূপে এন্টার করে, এবং প্রোটিন গুলো ডিঅ্যামিনেশন হয়ে পাইরুভেট রূপে কনভার্ট হয়। কিছু কিছু পাইরুভিক অ্যাসিড রূপে এন্টার করে, বাট অনেক রয়েছে, যেমন গ্লাইসিন লাইসিন, এরা সবাই, অনেকে অক্সালোঅ্যাসিটেট রূপে, অনেকে সাকসিনেল কোয়ে রূপে কার্বোহাইড্রেট সাইকেলেও এন্টার করতে থাকে। ঠিক আছে। সো ডিপেন্ডিং অন কোন অ্যামিনো অ্যাসিড কোন ডিঅ্যামিনেশনের পরে কোন কিটো অ্যাসিড ফর্মেশন হচ্ছে, তার বেসিসে তারা ক্রেবস সাইকেলের বিভিন্ন স্টেপে এন্টার করতে। ঠিক আছে। এবার রেসপিরেশনে আমরা এখন দেখলাম যে ব্রেকডাউন অফ সাবস্ট্রেট, আর ফ্যাটি অ্যাসিড এলো, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হয়, CO2 কনভার্ট হয়ে গেল, প্রোটিনও সেম হলো পাইরুভেট দিয়ে ভেঙে গেল, গ্লুকোজও সেম পাইরুভেট হয়ে ভেঙে গেল। বাট রেসপিরেটরি প্রসেস শুধুমাত্র ক্যাটাবলিজম না। কেন? দেখো, সবসময় কিছু না কিছু সাবস্ট্রেটকে উইথড্র করা হয়ে থাকে এই পাথওয়েতে। আমরা জানি গ্লুকোজকে ব্রেকডাউন হচ্ছে। এবার মনে করো আমার শরীরে অ্যামিনো অ্যাসিড আমি তৈরি করতে চাইছি, তখন আমি কোথা থেকে উইথড্র করবো? আমি তখন সেই পাইরুভিক অ্যাসিডকে উইথড্র করবো। পাইরুভিক অ্যাসিডকে উইথড্র করে সেটাকে আমি কনভার্ট করে নেব রেসপেক্টিভ যে যে অ্যামিনো অ্যাসিড আমার চাই, তাই তো? কারণ আমরা জানি পাইরুভিক অ্যাসিড এর অ্যামিনেশনের মাধ্যমে ট্রান্সঅ্যামিনেজের মাধ্যমে কনভার্ট হতে পারে। আমরা অ্যাসিটাইল কোয়ে উইথড্র করতে পারি, অ্যাসিটাইল কোয়ে উইথড্র করে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি। আমরা ফসফোগ্লিসারাল ডিহাইড দিয়ে গ্লিসারল তৈরি করতে পারি। তো এই ইন্টারমিডিয়েট গুলো, যতগুলো ইন্টারমিডিয়েট রয়েছে, সেই ইন্টারমিডিয়েট গুলো উইথড্র করা হয়ে থাকে রেসপিরেটরি পাথওয়েতে ফর সিনথেসিস অফ সেই সাবস্ট্রেট, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল মিলে তারপর সেখান থেকে ফ্যাট বা লিপিড তৈরি করবে। ওকে, দ্যাটস দ্য টপিক। তাই রেসপিরেটরি পাথওয়ে ব্রেকডাউনে যেরকম আসে, তেমনি যখনই আমাদের এটা সিনথেসিস করার দরকার, তখন আমরা সেখান থেকে উইথড্র করতে পারি। ওকে, ব্রেকিং ডাউন প্রসেস উইদিন লিভিং অর্গানিজম ক্যাটাবলিজম এবং সিনথেসিস অ্যানাবলিজম। আমরা যদি ভাঙাকে বলে ক্যাটাবলিজম এবং তৈরি করাকে অ্যানাবলিজম। এই গঠন ভাঙনের এই প্রক্রিয়া একসঙ্গে হয় বলেই আমরা রেসপিরেটরি পাথওয়েকে বলে থাকি অ্যাম্পিবলিক পাথওয়ে, নট আ ক্যাটাবলিক পাথওয়ে। ঠিক আছে। এরকম না যে রেসপিরেশন পাথওয়ে শুধু ক্যাটাবলিজম হচ্ছে। আমরা দেখছি যখন অ্যানাবলিজমের তখন দরকার, আমার যখন প্রোটিন সিনথেসিস করতে চাইছি, আমি যখন আমি ফ্যাট সিনথেসিস করতে চাইছি, আই এম গোয়িং উইথ অ্যানাবলিজম। ওকে, দ্যাটস অল। এবার লাস্ট টপিক যেটা রয়ে গেল সেটা হচ্ছে রেসপিরেটরি কোশ্চেন। ওকে, হোয়াট ইজ রেসপিরেটরি কোশ্চেন? রেসপিরেটরি কোশ্চেন কথাটির অর্থ হলো যে এটা একটা মেইনলি রেসপিরেশনকে আলাদা একটা ওয়েতে বোঝাতে পারবেন। রেসপিরেশনে কতটা এফিসিয়েন্সি হচ্ছে বা কোন সাবস্ট্রেট থেকে আমি কতটা পরিমাণে এনার্জি পাচ্ছি, সেটা যেরকম আমরা এটিপি দিয়ে ডিসকাস করি, সেরকম আমরা আরেকটা জিনিস দিয়ে ডিসকাস করতে পারি যে কত অণু অক্সিজেন কনজিউম হলো এবং তার রেসপেক্টে কত পরিমাণ CO2 ইভলভ হলো। তার বেশি আমরা বলতে পারবো যে কোন সাবস্ট্রেট থেকে কত বেশি পরিমাণে এনার্জি পাওয়া যাচ্ছে বা কার কত বেশি এফিসিয়েন্সি, রাইট? সো এবার রেসপিরেটরি কোশ্চেনটা যদি বাংলায় অনুবাদ করে দেওয়া, সেটা কি হবে? শ্বাস অনুপাত। এখান থেকে তো মানেটা বুঝতে পারছো যে আমরা দেখছি যে সবার শ্বসনের মধ্যে সবসময় অক্সিজেন গৃহীত হচ্ছে, অক্সিজেন ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড, এবং CO2 সবসময় বর্জন হচ্ছে। এই কতটা পরিমাণ CO2 বর্জিত হলো, বর্জিত CO2 পরিমাণ বাই কতটা পরিমাণ অক্সিজেন গৃহীত হলো, সেটাই হচ্ছে রেসপিরেটরি রেশিও বা শ্বাস অনুপাত বা রেসপিরেটরি কোশেন্ট। ওকে, এবার শ্বসনকালে ব্যবহৃত যতগুলো শ্বসন বস্তু রয়েছে, আমি শ্বসনকালে কোন রেসপিরেটরি সাবস্টেন্স, কোন শ্বসন বস্তুটাকে আমি ইউজ করছি, কার শ্বসন করছি আমি,
সেটা সবার শোষণ নাকি অবাধ শোষণ, তার বেসিসে আমরা জানি সেখান থেকে আমি শ্বাস অনুপাত পাবো। এক্সাম্পল দেখো, কার্বোহাইড্রেটে যত পরিমাণ অক্সিজেন অ্যাকসেপ্টেড বা কনজিউম বা গৃহীত হয়, ঠিক সেম পরিমাণ CO2 বর্জিত হয়। যেমন যদি তুমি কার্বোহাইড্রেট রিয়াকশনটি দেখো, এই রিয়াকশন দেখো, 6 অণু ATP ইজ ইউজ, সরি 6 অণু অক্সিজেন ইজ কনজিউম অ্যান্ড 6 অণু CO2 বর্জিত হয়েছে। তাহলে আমি যদি রেশিওটা বের করি তাহলে কত হচ্ছে, 6/6, দ্যাট ইজ 1। তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বেসিক্যালি RQ বা রেসপিরেটরি কোশেন্ট 1 হয়ে থাকে। বাট ইন কেস অফ ফ্যাটস, এই RQ ভ্যালুটা 1-এর থেকে লেস দেন 1। কেন? কারণ তাদের ক্ষেত্রে আমরা জানি তাদের কার্বন চেন বেশি, তাই তো, লং কার্বন চেন, এবং কার্বন চেন বেশি হওয়ার কারণে তাদের CO2-র তুলনায় যতটা CO2 অ্যাবজর্ব হচ্ছে তার থেকে বেশি অক্সিজেন অ্যাকসেপ্টেড, তাদেরকে ভাঙার জন্য বেশি পরিমাণে অক্সিজেন দরকার। দ্যাটস ওয়াই এদের রেসপিরেটরি কোশেন্ট কম। প্রোটিনেরও কুছ 0.9-এর আশেপাশে হয়, এবং অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবো, অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে মোর দ্যান 1। একটা ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। তো এখান থেকে আমরা বিভিন্ন সময় কোন একটা, মনে করো যে কোনো একটা উদ্ভিদ বা যে কোনো একটা প্রাণীর আমরা যদি কতটা পরিমাণ অক্সিজেন সে কনজিউম করছে, কতটা পরিমাণ CO2 সে বর্জিত করছে, আমরা যদি এই দুটো ভ্যালু বের করতে পারি, তাহলে আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো যে হ্যাঁ, এর রেসপিরেটরি কোশেন্ট আসছে আমার 0.7। তাহলে আমি একটা আইডিয়া করতে পারি যে এই সময় প্রাণীটি বা উদ্ভিদটি বর্তমানে ফ্যাটি অ্যাসিড কনজিউম করছে, সে ফ্যাটি অ্যাসিড কে রেসপিরেটরি সাবস্টেন্স ইউজ করছে, তাই তার রেসপিরেটরি কোশেন্ট 0.7-এ আসবে। ইজ ইট ক্লিয়ার? চলো, ওকে। আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই, মনে করো আমি তোমাদের একটা কিছু কেস দিলাম, ঠিক আছে? যেমন কিরকম কেস হতে পারে, লাইক একটা অবাধ শোষণ হচ্ছে। অবাধ শোষণ মানে অক্সিজেন কনজিউমড ইজ 0। তো সেক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্ট কত হবে? CO2 যাই রিলিজ হোক, লেট ইট এক্স, বাট এটা যদি 0 হয় তাহলে কত হবে, সেটা ইনফিনিট। তাহলে এদের ক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্ট ইনফিনিট। সিমিলারলি, হ্যাঁ, এটা একটা উদাহরণ ছিল। Okay? এবং অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে আমি বলে দিয়েছি 0.1। তাই এখান থেকে তুমি রেসপিরেটরি কোশেন্ট বা শ্বাস অনুপাত বের করে বলতে পারো যে কোন বর্তমানে প্রাণীটি বা যে জীবী ডিসকাস করছি সে কোন বস্তুকে, সেটা কার্বোহাইড্রেট নাকি ফ্যাট নাকি অর্গানিক অ্যাসিড নাকি লিপিড, কি কি শ্বসন বস্তু হিসেবে ব্যবহার করছে। ওকে, চলো, লেটস টক অ্যাবাউট এক্সারসাইজ কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স আর লাইক, ডিফারেন্সিয়েট বিটুইন রেসপিরেশন এন্ড কম্বাশন। রেসপিরেশন এবং কম্বাশন, শ্বসন আর দহনের মধ্যে পার্থক্য কি, বলো। খুবই সিম্পল। দেখো, রেসপিরেশন একটা ফিজিওলজিক্যাল প্রসেস, রাইট? ফিজিওলজিক্যাল। কম্বাশন একটা ফিজিক্যাল প্রসেস। কম্বাশন হচ্ছে বার্নিং, সেটা তো অবশ্যই একটা ফিজিক্যাল প্রসেস, রাইট? বাট অন্যদিকে তুমি যদি দেখো, রেসপিরেশন এটা একটা এনজাইম কন্ট্রোলড। এখানে এরকম কোনো এনজাইমের কন্ট্রোল নেই। এখানে আমরা এটিপি পাই বা এনার্জি পাচ্ছি, এখানে সেরকম কোনো এটিপি পাচ্ছি না, হিট রূপে সমস্ত লস হয়ে যায়। এখানে কার্বনের স্কেলেটন কিছু থাকে, এখানে সবকিছু অ্যাশ রূপে পড়ে থাকে, মানে রিমেনিং বলতে পারো। ঠিক আছে, ওকে। তিনটে বললাম, আরো একটা যদি অ্যাড করতে পারো, লাইক একটা বক্স বানিয়ে দিস, রেসপিরেশন এন্ড কম্বাশন। Respiration is a biochemical process. It's a physiochemical. Okay. Physiologically, under certain কিছু টেম্পারেচার এবং এনজাইম পিএইচ এর কনমেন্টেন্সি হয়, কারণ এনজাইম মেডিয়েটেড রিঅ্যাকশন। এখানে এরকম কিছু নেই, এটা ফিজিক্যালি হয়ে থাকে। ঠিক আছে, দেন এখানে এনজাইম মেডিয়েটেড, নো সাচ এনজাইম রিকোয়ার্ড। এটা লিভিং সেলে হয়, এটা নন সেলুলার প্রসেস একটা। এখানে টেম্পারেচার এরকম না যে তুমি দেখেছো টেম্পারেচার খুব বেশি হাই হচ্ছে যখন আমরা রেসপিরেশন করছি, নয়। কিন্তু যখন আমরা একটা জিনিসকে দহন করি বা কম্বাসন করি, তখন আমরা জানি প্রচুর পরিমাণে টেম্পারেচার রাইজ করে, বিকজ এখানে হিট লস হয়। আউটপুট যদি বলো, আউটপুট হচ্ছে হিট লস। আউটপুট, এখানে আউটপুট কি, এটিপি, এনার্জি স্টোরড ফর ফিউচার ইউজ। এনার্জিকে আমরা ফিউচার ইউজের জন্য এটিপি দিতে পারি। দেন এটুকুই, ওকে। আর বলতে পারো যে ব্রেকডাউন প্রোডাক্ট হিসেবে এখানে কিছু ছাই পড়ে থাকে, রাইট? অ্যাশেস, এরকম কিছু না। এখানে আমরা কিছু কার্বন স্কেলেটন পাই, যেগুলোকে আমরা অন্যান্য অ্যানাবলিজমের জন্য, কিছু সাবস্ট্রেটের অ্যানাবলিজমের জন্য। নেক্সট ইজ
গ্লাইকোলিসিস এন্ড ক্রেবস সাইকেল। ভালো করে গ্লাইকোলিসিস কি? গ্লাইকোলিসিস ছিল আমরা জানি রেসপিরেশনের প্রথম স্টেপ, রেসপিরেশনের ফার্স্ট স্টেপ, ক্রেবস সাইকেল তারপরে স্টেপ, সেকেন্ড স্টেপ। আর সাইট কোথায়? এর সাইট হচ্ছে সাইটোপ্লাজম, এটা মেনলি মাইটোকন্ড্রিয়া। কন্ডিশন যদি বলো, আমরা জানি অ্যারোবিক অ্যানারোবিক যত রকম রেসপিরেশন রয়েছে, সবাত শ্বসন অ্যানাবাত শ্বসন সব শ্বসনেই গ্লাইকোলিসিস একটা কমন পার্ট। কিন্তু ক্রেবস সাইকেল শুধুমাত্র অক্সিজেনের প্রেজেন্সে হয়, তাই এটা অ্যারোবিক রেসপিরেশন। আর এটিপি আউটপুট কত? অনলি 2 অণু এটিপি ডিরেক্টলি পাওয়া যায়। আর এখান থেকে 2 অণু এটিপি সাবস্ট্রেটে পাই, আর এনএডিএইচ থেকে 6। তো টোটাল আমি বলতে পারি যে 8 অণু এটিপি পাচ্ছি আমরা, 8 অণু এটিপি গেইন নিট। ঠিক আছে, যদি অক্সিজেন অ্যারোবিক রেসপিরেশন হয় আলটিমেটলি। এখানে টোটাল 24 অণু এটিপি পাওয়া যায়। এটিপি কনজিউম, এখানে এটিপি কনজিউম 2, এখানে এটিপি কনজিউম 0। এটা এটা একটা লিনিয়ার পাথওয়ে, আমরা জানি একটার পর একটা রিয়াকশন, কন্টিনিউয়াসলি 10 স্টেপ রিয়াকশন একটা পার্টে চলবে, লিনিয়ার পাথওয়ে বলতে পারো। ইটস আ সাইক্লিক্যাল পাথওয়ে। সাইক্লিক্যাল পাথওয়ে লিনিয়ার পাথওয়ে ডিফারেন্স জানো? লিনিয়ার পাথওয়েতে না আমাদের সাবস্ট্রেট প্রত্যেকবার নতুন নতুন আসে, বাট ক্লিনিক্যাল পাথ সাইক্লিক্যাল পাথওয়েতে একটা সাবস্ট্রেট কনস্ট্যান্ট থাকে, যেমন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রত্যেকবার অ্যাসিটাইল হয়ে আসছে, সিট্রেট ফরম্যাট হচ্ছে, আলটিমেটলি ফের দুটো অণু CO2 বের করে আবার অক্সিডেজ। সাইক্লিক্যাল পাথওয়েতে একটা সাবস্ট্রেট সবসময় কন্টেন্ট মানে মেনটেন থাকে, সেটা বারবার রিপ্রোডিউস করতে থাকে। ঠিক আছে, চলো, এটা ছিল সেকেন্ড কোশ্চেন। নেক্সট ইজ ডিফারেন্স বিটুইন অ্যারোবিক অ্যান্ড অ্যারোবিক। অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক, আই গেস, তাই তো? হ্যাঁ, অ্যারোবিক অ্যানারোবিক, সরি, অ্যারোবিক এবং ফার্মেন্টেশন, সবাত শ্বসন এবং ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ার মধ্যে ডিফারেন্স। থিংস আর অ্যারোবিক রেসপিরেশনে আমরা জানি যে অক্সিজেন ইউজ হচ্ছে, CO2 রিলিজ হচ্ছে, সো obviously is used in, it is included in gaseous exchange, গ্যাসের আদান প্রদান, বাট এখানে সেরকম কোনো গ্যাস নট ইনক্লুডেড, নট। দেন এখানে অক্সিজেন নেসেসারি, এখানে অক্সিজেন অ্যাবসেন্ট, অক্সিজেন যখন থাকে না তখনই ফার্মেন্টেশন হয়ে থাকে। এখানে রেসপিরেটরি ম্যাটেরিয়াল যাই থাকে, আমার গ্লুকোজ ফ্রুক্টোজ যাই থাক, সেটাকে অক্সিডাইজ করা হয়, কমপ্লিটলি অক্সিডাইজ। কার্বোহাইড্রেট গ্লুকোজ কনভার্ট CO2 তে কনভার্ট হয়, কমপ্লিট অক্সিডেশন বলতে পারো, কমপ্লিটলি অক্সিডাইজ। এখানে ইনকমপ্লিট অক্সিডেশন, ইনকমপ্লিট অক্সিডাইজ। দেন এন্ড প্রোডাক্ট, এন্ড প্রোডাক্ট আমরা জানি, আমরা সাবস্ট্রেট নিয়েছিলাম একটা অর্গানিক সাবস্ট্রেট, যেটা ছিল গ্লুকোজ, কিন্তু এন্ড প্রোডাক্ট কি পেলাম? একটা ইনঅর্গানিক সাবস্ট্রেট, দ্যাট ইজ CO2। এখানে এন্ড প্রোডাক্ট কি পাচ্ছি? হয় ল্যাকটিক অ্যাসিড বা অ্যালকোহল, অর্থাৎ এরা সবগুলো অর্গানিক। অ্যাটলিস্ট একটা না একটা এন্ড প্রোডাক্ট অর্গানিক। ঠিক আছে, বেসিক্যালি এগুলো আসতে 2-3 মার্কে আসবে, তোমার 3-4টা পয়েন্ট লিখতে পারো এবং ডেফিনেশনও ডিসকাস করতে পারো। ঠিক আছে, হোয়াট আর দ্য রেসপিরেটরি সাবস্ট্রেটস? রেসপিরেটরি সাবস্ট্রেটস কারা? Respiratory substrates are the organic substrates that are used in that are oxidized during respiration এর সময় বা শ্বসনের সময়। আমরা বলতে পারি যে হ্যাঁ, শ্বসনের সময় যে সমস্ত বস্তুকে আমরা ব্যবহার করে থাকি জারণের জন্য, তারাই মেনলি শ্বসন বস্তু, তাই তো? রেসপিরেটরি সাবস্ট্রেট শ্বসন বস্তু। এরকম কমন রেসপিরেটরি সাবস্ট্রেট নাম বলো, সেটা হচ্ছে গ্লুকোজ। তাহলে রেসপিরেটরি সাবস্ট্রেট কি? রেসপিরেটরি সাবস্ট্রেট হচ্ছে অর্গানিক জৈব কিছু বস্তু, যেগুলিকে আমরা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জারণ করে শক্তি নিবারণের জন্য ব্যবহার করে থাকি। মোস্ট কমন হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, আর গ্লুকোজ মানে বলতে পারো যে টাইপ যদি বলো, তোমরা বলবে কার্বোহাইড্রেটস, ফ্যাটি অ্যাসিডস, প্রোটিনস এবং অর্গানিক অ্যাসিডকে মেনলি আমরা শর্করা, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং জৈব অ্যাসিড গুলোকে শ্বসন বস্তু হিসেবে ব্যবহার করা। গিভ দ্য স্কিমেটিক রিপ্রেজেন্টেশন অফ গ্লাইকোলিসিস। গ্লাইকোলিসিসের স্কিমেটিক রিপ্রেজেন্টেশন: গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, কনভার্টেড ইনটু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজের প্রেজেন্সে ভেঙে যায়। তাই এই পুরো যদি এটা লিখে দিতে পারে স্কিমেটিক ডায়াগ্রামে, হ্যাঁ না, DHAP and
পিজিএল, ট্রাইগ্লিসারাইড গ্লিসারোডেট ফসফেট, দেন সেখান থেকে ট্রায়োস ডাইফসফেট, সেখান থেকে থ্রি ফসফোগ্লিসারেট, সেখান থেকে টু ফসফোগ্লিসারেট, ফসফেনল পাইরুভেট। তো যেখানে যেখানে ইম্পর্টেন্ট এনজাইম গুলো, যেমন প্রথম এনজাইম হেক্সোকাইনেজ, দেন তারপর আইসোমারেজ, রেট লিমিটিং এনজাইম ফসফোকাইনেজ, অ্যালডোলেস এনজাইম, ঠিক আছে। এখানে কাইনেস, পাইরুভেট কাইনেস, এখানে পাইরুভেট অ্যাসিড লিখে দিচ্ছি আমি। পাইরুভেট কাইনেস, থ্রি ফসফোগ্লিসারেট কাইনেস, কোথায় ছিল, থ্রি ফসফোগ্লিসারেট কাইনেস, এটিপি হচ্ছে না তো কাইনেস, এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে। এটা স্কিমেটিক ডায়াগ্রাম, বেসিক্যালি এইটুকুই জিজ্ঞেস করবে। ওকে, নেক্সট ইজ হোয়াট আর দ্য মেইন স্টেপস ইন অ্যারোবিক রেসপিরেশন। সমাজ শ্বসনের মূল পাথ গুলো বলে থাকে, সমাজ শ্বসনের মূল পাথ গুলো এবং সেগুলি প্রত্যেকটি কোথায় হয়ে থাকে, ঠিক আছে। মেনলি এক নম্বরে প্রথম হচ্ছে গ্লাইকোলিসিস, সাইট এবং রিঅ্যাকশন, এগুলো ডিসকাস করছি। গ্লাইকোলিসিস হয়ে থাকে সাইটোপ্লাজমে, এই প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ কনভার্ট হয় পাইরুভেট। 2 নম্বর, নেক্সট অক্সিডেটিভ কার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিল, এখানে কি হয়, সাইট কোথায়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, কি হয়, পাইরুভিক অ্যাসিড কনভার্ট হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম, মাইটোকন্ড্রিয়াল, মাইটোকন্ড্রিয়া বলবে না, স্পেসিফিক মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ওকে, নেক্সট ইজ টিসিএ বা ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল কোথায় হয়ে থাকে মেইনলি, এটাও মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়, সাইট মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। কি হয় এতে, অ্যাসিটাইল কোয়ে এনার্জি কনভার্ট করে, এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি এবং CO2 রিলিজ করে। এখানেও অ্যাসিটাইল কোয়ের সাথে সাথে CO2 রিলিজ হয়, ডিকার্বক্সিলেশন নিয়ে আসে নামতে। লাস্ট ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, হয় কোথায়, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এতে মেইনলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অর্থাৎ ইলেকট্রন অক্সিডেশনের সময় যখন আমরা গ্লুকোজ বা যে কোনো রেসপিরেটরি সাবস্ট্রেট শ্বসন বস্তু যখন জারণ হচ্ছিল, যে ইলেকট্রন গুলো রিলিজ হয়েছিল সেগুলো অক্সিজেন অ্যাকসেপ্ট করে, অক্সিজেন সেটা গ্রহণ করে নিজে জলে পরিণত হয়, এবং H+ অণুগুলি যখন পাস করে কমপ্লেক্স 5 এর মধ্যে, তখন সেখান থেকে এটিপি বের হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয়। এটাই ছিল মেইন পাথওয়েস অফ অ্যারোবিক রেসপিরেশন বা সমাজ। নেক্সট ইজ give the schematic representation of an overall view of Krebs cycle. Krebs cycle একটা ওভারঅল ভিউ দাও। Krebs cycle অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, আমি তো একবার ডিটেইল ডিসকাস। So it will be like acetyl CoA in the presence of oxaloacetic acid কনভার্ট হয় সিট্রেট। আমি এটা ঠিক বলেছিলাম, ক্যান আই কিপ সেলিং সাবস্ট্রেট ফর মানি অফিসার। Steps will be citrate, then isocitrate, alpha ketoglutarate, succinyl CoA, succinate, fumarate, malate, oxaloacetic। এনজাইম ইউজ হচ্ছে এখানে সিট্রেট সিনথেস, এখানে অ্যাকোনিটেজ, এখানে আইসোসিট্রেট ডিহাইড্রোজেনেস, এখানে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস, এখানে থায়োকাইনেস, এখানে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এখানে এনোলেস, and finally malate। These are the main steps। আর যদি স্কিমা ডায়াগ্রাম আমরা এনএডিএইচ কোথায় কোথায় রিলিজ হচ্ছে সেটা দেখিয়ে দিই। ডিহাইড্রোজেনেস যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে সবগুলোতেই এনএডিএইচ রিলিজ হবে, এনএডি প্লাস, এনএডিএইচ প্লাস, এইচ প্লাস, এনএডিএইচ প্লাস, এইচ প্লাস, এনএডিএইচ প্লাস। এই দুটোতেই CO2 মলিকিউল রিলিজ হয়, বাট লাস্ট ডিহাইড্রোজেনাস ম্যালেটটাতে CO2 কোনো রিলিজ হয় না। ওকে, এখানে জিটিপি কনভার্ট হয় জিটিপি তে, জিটিপি ফার্দার এডিপি কে এটিপি তে কনভার্ট। এটাকে ডাইরেক্ট সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন বলতে পারো, আর বাকিগুলো সব অক্সিডেটিভ ফসফোরিলেশন। আর একটা জায়গায় FADH2 পাওয়া যায়, সেটা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস। আমরা জানি এটা কমপ্লেক্স 2 এর মধ্যে হয়, রাইট।
সেটা হচ্ছে এসএডি will be converted into এসএডি। is it clear? এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম, বেসিক্যালি টু ক্লিফাই অন আস স্কিমেটিক রিপ্রেজেন্টেশন হিসেবে, ঠিক আছে। নেক্সট ইজ এক্সপ্লেইন ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করতে পারি আমরা? লেটস ডিসকাস। এই ট্রান্সপোর্ট সিস্টেমের ব্যাখ্যা করার জন্য আমি মেইনলি এনসিআরটি ডায়াগ্রামটারই হেল্প নেবো। এটাই মোস্ট বেসিক এবং মোস্ট ইজিলি আন্ডারস্টুডেবল। বেসিক্যালি কি হয়ে থাকে, আমরা জানি আমাদের ইপি সরি গ্লাইকোলিসিস এবং ক্রেবস সাইকেল অলরেডি অনেক পরিমাণে এনএডিএইচ টু লিডস টু এনএডিএইচ প্লাস এইচ প্লাস ফর্মেশন হয়েছে। একটা হাই এনার্জি কন্টেন্ট কম, বাট এখান থেকে আমরা এনার্জি কি করে পাবো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ নাথিং বাট ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কিছু কমপ্লেক্স রয়েছে, কমপ্লেক্স 1 2 3 4 5। যেই কমপ্লেক্স গুলি এই গ্লুকোজ বা যেই রেসপিরেটরি সাবস্ট্রেট বা শ্বসন বস্তু ছিল তার জারণের ফলে যে ইলেকট্রন গুলো রিলিজ হয়েছিল, সেই ইলেকট্রন গুলি থেকে কিভাবে ইলেকট্রন গুলি যখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে পাস করে, তখন বেসিক্যালি একটা এনার্জি ইলেকট্রোকেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট তৈরি করে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের অ্যাক্রস। ফলে এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের অ্যাক্রসে যখন একটা এনার্জি একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়, সেই গ্রেডিয়েন্টের অ্যাক্রসে যখন প্রোটন অনুপুরি পাম্প করে, পাম্প পাস হয়, তখন সেখানে এডিপি ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি ফর্মেশন করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেই অ্যাডিনোসিন ট্রাইফসফেটই আমাদের এনার্জি কন্টেইন মেইল কম্পাউন্ড। ওকে, ওকে। তো বেসিক্যালি আমরা মেইনলি কমপ্লেক্স গুলো ডিসকাস করি এবং সেগুলোতে কি কি রিঅ্যাকশন হয় থাকে, এটুকু যদি আমরা বেসিক বলতে পারি তাহলে একটু ট্রান্সপোর্ট সিস্টেম হয়ে যায়। ওকে, সো ফার্স্ট কমপ্লেক্স ওয়ান, দ্যাট ইজ এনএডিএইচ ডিহাইড্রোজেনেস। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এনএডিএইচ যেটা এসেছে সেখান থেকে হাইড্রোজেন মলিকিউল গুলো পাস রিলিজ হবে। হাইড্রোজেন যখন এখান থেকে রিলিজ হয়, তখন হাইড্রোজেন অণুগুলো পাস করে ইলেকট্রন ইনার ইলেকট্রন মেমব্রেনকে ক্রস করে সেটা চলে যায় ইনার ইন্টারমেমব্রেনাস স্পেসে। ইন্টারমেমব্রেনাস স্পেসে এটা পাস করে যায় এবং ইলেকট্রন তার সঙ্গে সঙ্গে চলে যায় এফএমএন এর কাছে। এফএমএন এফিএস হয়ে সেটা ইউবিকুইনন নামে একটা মোবাইল ক্যারিয়ারের কাছে যায়। সাইমালটেনিয়াসলি কমপ্লেক্স টু, যেটা সাকসিনাল ডিহাইড্রোজেনেস, সাকসিনাল থেকে যখন ফিউমারেটে কনভার্ট হয়, এফএটি সেই ইলেকট্রন গুলো একসেপ্ট করে এবং সেই ইলেকট্রন গুলো ইউবিকুইননের কাছে যায়। ইউবিকুইনন নিজে অক্সিডাইজ হয়ে যায়, ফাইনালি সেই ইলেকট্রন নিজে রিডিউস হয়ে যায় এবং ফাইনালি ইলেকট্রন রিলিজ করে আবার অক্সিডাইজ হয়। সেই ইলেকট্রন গুলি সাইটোক্রোম বি সি1 হয়ে পাস করে একটি মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, যেটা হচ্ছে সাইটোক্রোম সি, সাইটোক্রোম। সেই সাইটোক্রোম সি ফাইনাল কমপ্লেক্স 4, যেটা হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ, সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন গুলো অ্যাকসেপ্ট করে সাইটোক্রোম এ, সাইটোক্রোম এ3 এবং দুটো কপার অণু কপার মাধ্যমে আলটিমেটলি সেই ইলেকট্রন গুলি অক্সিজেন অ্যাকসেপ্ট করে ইন দ্য প্রেজেন্স অফ এইচ প্লাস এবং নিচে কনভার্ট হয় চলে। আর এই সময় যে এইচ প্লাস অণুগুলি কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 বা কমপ্লেক্স 4 এর মধ্যে দিয়ে পাস করেছে, এখানে ফলে একটি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়। সেই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ফলে যখন এইচ প্লাস F0 নামে চ্যানেল প্রোটিনটির মধ্যে পাস করে, তখন F1 যেটি এটিপি সিনথেস, তার মধ্যে কিছু কনফর্মেশনাল চেঞ্জ হয়। অর্থাৎ তার মধ্যে যে আলফা বিটা গামা চ্যানেল অনুগুলো থাকে, সেগুলো প্রোটিন গুলো একটু কনফর্মেশন চেঞ্জ, অর্থাৎ স্পেসিফিক পজিশনটা চেঞ্জ হয়। ফলে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলে এটিপি সিনথেসিস করে। এই এটিপি হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট অফ ইলেকট্রন। ওকে, তো বেসিক্যালি তোমরা প্রত্যেকটা কমপ্লেক্সের স্টেপ গুলো রিঅ্যাকশন ডিসকাস করতে পারো কমপ্লেক্সের নাম দিয়ে পয়েন্ট পয়েন্ট করে, এবং আলটিমেটলি এই ডায়াগ্রামটা আঁকলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ ডিসকাস। ওকে, ওকে। নেক্সট ইজ ডিস্টিংগুইশ বিটুইন ফলে সবাত শোষণ, অবাত শোষণ, এদের মধ্যে ডিস্টিংগুইশ আবার পয়েন্ট পয়েন্ট করে ডিসকাস করব। সরি, অ্যারোবিক এন্ড obviously in the presence of oxygen অক্সিজেনে হয়ে থাকে, এটা অ্যাবসেন্স অফ অক্সিজেনে হয়। কমপ্লিট ব্রেকডাউন হয় যায়, আমরা জানি অক্সিডেশন বলতে বলি কমপ্লিট অক্সিডেশন হয়, এখানে ইনকমপ্লিট অক্সিডেশন হয়ে থাকে। আলটিমেট প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার। এখানে আলটিমেট মেইনলি ইনঅর্গানিক সাবস্টিটিউট গুলো, তাই তো? এখানে কিছু কিছু অর্গানিক, যেমন CO2 সাথে সাথে ইথানলও রিলিজ হয়, ইথানল বা ল্যাকটিক অ্যাসিড। দেন এখানে যেহেতু CO2 অক্সিজেন অ্যাকসেপ্ট হচ্ছে এবং CO2 রিলিজ হচ্ছে, তাই এটা মেইনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জে ইনভলভ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইনভলভ মেইনলি
আমরা যেটা সবার শ্মশান এবং সন্ধানের ডিফারেন্সটা লিখেছিলাম, সেটাই। ইনভলভ গ্যাসিয়াস, এখানে এরকম কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জের ইনভলভমেন্ট নেই। ওকে, টক অ্যাবাউট গ্লাইকোলিসিস এবং ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য বলো। ওকে, গ্লাইকোলিসিস একটা, গ্লাইকোলিসিস ইজ সাইটোপ্লাজম, ফার্মেন্টেশন এটা সাইটোপ্লাজম, হয়তো ডিফারেন্স এটা বলতে পারবো, সরি। হ্যাঁ, এটা বলতে পারো যে এটা, এটা একটা কমন পাথওয়ে ফর বোথ অ্যারোবিক, সবাদ এবং অবাসন দুটোই কমন পাথওয়ে, কিন্তু এটা মেইনলি অ্যানারোবিক পাথওয়ে এক্সক্লুসিভ। দেন এখানে পাইরুভিক অ্যাসিড মেইনলি তৈরি হয়, আর এখানে ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল। এখানে এনএডিএইচ প্রডিউস হয়, এখানে এনএডিএইচ ইউজড হয়। এখানে দুটো অণু এটিপি পাওয়া যায় আউটপুট হিসেবে, এখানে নো এটিপি। ওকে, দ্যাটস। এবং নেক্সট যেটা ডিফারেন্স সেটা হচ্ছে দুটো স্টেপ, অ্যারাবিক রেসপিরেশনের প্রথম দুটি স্টেপ গ্লাইকোলিসিস এবং ক্রেবস সাইকেল বা টিসি সাইকেলের মধ্যে দেখা যায়। ওকে, হোয়াট আর দিস? এটা ফার্স্ট স্টেপ, এটি সেকেন্ড স্টেপ না, এক মিনিট দাও। আই থিংক গ্লাইকোলিসিস ক্রেবস সাইকেল আমরা অলরেডি ডিসকাস করেছি, সো এটা ডিসকাস করার দরকার নেই। ওকে, সাইট হচ্ছে এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এটা সাইটোপ্লাজমে হয়, এটা মাইটোকন্ড্রিয়াতে থাকে। এটা দুটোই কমন পাথওয়ে, অ্যারাবিক অ্যানারোবিক, এটা শুধুমাত্র অ্যারাবিক পাথওয়ে এক্সক্লুসিভলি। এখানে 8 এটিপি টোটাল গেন, এখানে 24 এটিপি, এখানে এটিপি কনজিউম 2, এটিপি গৃহীত হয় 2টি, মানে 0। এটা একটা লিনিয়ার পাথওয়ে। ঠিক আছে, ডিসকাসড। লাস্ট নেক্সট কোশ্চেন ইজ হোয়াট আর দ্য অ্যাসাম্পশন মেড ডিউরিং দ্য ক্যালকুলেশন মেড বাই? একটা কনজাম্পশন আমরা মেনেছিলাম। এক, সবসময় আমরা গ্লুকোজকেই রেসপিরেটরি সাবস্টেন্স হিসেবে মানবো। দুই, এটা একটা সিকোয়েন্সিয়াল পাথওয়েতে হবে, একটির পর একটা, এরকম সাইমেলটেনিয়াস হচ্ছে। প্রথমে গ্লুকোজ টিসিএ সাইকেলে যাবে, সরি গ্লাইকোলিসিসে যাবে, দেন টিসিএ সাইকেল, দেন ট্রান্সপোর্ট চেইন। কোন রকম সাবস্ট্রেট, কোন রকম ইন্টারমিডিয়েট উইথড্রল হবে না। এবং 4 নম্বরটি ছিল, সরি, আরেকটা অ্যাজাম্পশন ছিল যে হ্যাঁ, এনএডি যেটা প্রডিউস হচ্ছে সেটা সবসময় সাইটোপ্লাজম থেকে, এনএডি যেটা প্রডিউস হচ্ছে সেটা সাইটোপ্লাজম থেকে ডিরেক্টলি মাইটোকন্ড্রিয়া ট্রান্সফার হবে সবগুলো। অল দ্য এনএডি দ্যাট প্রডিউস আর উইল বি ট্রান্সফার টু মাইটোকন্ড্রিয়া। ওকে, নেক্সট কোশ্চেন ইজ ডিসকাস দ্য রেসপিরেটরি পাথওয়ে ইজ অ্যান অ্যান্টিবলিক পাথওয়ে। তার জন্য আমরা বেসিক্যালি এই ডায়াগ্রামটা ড্র করতে পারি, যেখানে আমরা দেখাতে পারি যে কিভাবে বিভিন্ন সাবস্ট্রেট গুলো রেসপিরেশনের সঙ্গে লিঙ্ক, এবং সেখান থেকে আমরা সিম্বল গুলো এভাবে দিতে পারি যে এটা তো ক্যাটাবলিজম দেখানো হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিডুল করে কনভার্ট হচ্ছে, অ্যামিনো অ্যাসিড থেকে ডি অ্যামিনেশনের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড হচ্ছে, কিন্তু আমরা এটার সঙ্গে সঙ্গে অ্যারোবিকটাও দেখাতে পারছি, অ্যানাবলিজম দেখাতে পারি যে অ্যাসিটাইল কোয়ে যখন দরকার পড়বে ইট উইল বি কনভার্টেড ইনটু ফ্যাটি অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড যখন দরকার পড়বে ইট উইল বি কনভার্টেড ইনটু অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। ক্রেবস সাইকেলের ইন্টারমিডিয়েট গুলোকেও আমরা বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বা বিভিন্ন ফ্যাটি অ্যাসিডের সিনথেসিসে ব্যবহার করতে পারি। দেন ডাইরেক্ট অ্যাসিডাল ফসফেট বা প্রেসাইড ফসফেটকে আমরা গ্লিসারলের সিনথেসিসে ইউজ করতে পারি। আমরা জানি গ্লুকোজ 6 ফসফেট এই সমস্ত মলিকিউল থেকে গ্লুকোজ তৈরি করা যায় গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, সেভাবে আমরা বলতে পারি যে রেসপিরেটরি রিঅ্যাকশন একসঙ্গে যেহেতু ক্যাটাবলিজম বা ব্রেকডাউন এবং অ্যানাবলিজম বা সিনথেসিস হচ্ছে, তাই আমরা রেসপিরেশনকে একটি অ্যান্টিবডি পাসওয়ে করি। আর নেক্সট কোশ্চেন ইজ ডিফাইন আরকিউ। আরকিউ হচ্ছে রেসপিরেটরি কোশ্চেন, ইটস নাথিং বাট আ রেশিও, একটা অনুপাত, শ্বাস অনুপাত। আহ কতটা CO2 বর্জিত হচ্ছে বা রিলিজড CO2 বাই অক্সিজেন গৃহীত বা কনজিউম। এবং এটা ফ্যাটের ক্ষেত্রে আমরা জানি 0.7, অবভিয়াসলি ইট ইস লেস দ্যান 1 বেসিক্যালি বলা হয়। 0.7 এসেছিল পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে, পামিটিক অ্যাসিড রেশিও দেখতে পারো তোমরা এখানে, এটা এটা এক্সাম্পল হিসেবে দাও। ওকে, হোয়াট ইজ অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে একটি কনভার্সন মেকানিজম যেখানে এডিপি এটিপি তে কনভার্ট হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে। এবং ফসফোরাইলেশনটি কোথায় হচ্ছে?
phosphorylation takes place in the inner mitochondrial membrane by complex 5, যেটা হচ্ছে এটিপি সিনথেস। কিভাবে হচ্ছে মেকানিজম যদি বলি, যখন ইলেকট্রন কমপ্লেক্স গুলোর মধ্যে পাস করে, ইলেকট্রন কমপ্লেক্স গুলোর মধ্যে পাস করে, তখন ইলেকট্রনের সঙ্গে সঙ্গে প্রোটন অণুগুলো মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে পাস ক্রস করে। ফলে ইনার মেমব্রেনের অ্যাক্রস একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। সেই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ফলেই যখন H+F0 F1 কমপ্লেক্সের মধ্যে পাস করে, তখন এডিপি থেকে এটিপি তে কনভার্ট। এবং যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের আলটিমেট এক্সেপ্টার অফ আলটিমেট acceptor of electron transport chain electron is oxygen. That's why this pathway known as oxidative was okay. Let's go. ঠিক আছে, এটা হয়ে গেল। Next is the last question. সেটা হচ্ছে what is significance of stepwise release of energy in respiration? রেসপিরেশনে আমরা স্টেপ ওয়াইজ এনার্জি কেন ইউজ করি, একবারে কেন গ্লুকোজকে আমরা কনভার্ট করছি না কার্বন ডাই অক্সাইড? এবং সো দ্য অ্যান্সার ইজ, যদি আমরা গ্লুকোজকে ডিরেক্টলি কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারে এবং এক স্টেপে যদি এটিপি ইউজ করতাম, এক স্টেপে যদি এনার্জি ইউজ করতাম, তাহলে সেই সমস্ত এনার্জি গুলো হিট রূপে লস, ইট উইল বি লস ইন হিট, ইন দ্য ফর্ম অফ হিট। সো টু ট্র্যাপ দিস এনার্জি আমরা রেসপিরেশনটা স্টেপ ওয়াইজ করি, and each step is controlled by a specific enzyme, so that each step এ আমরা এটিপি প্রডিউস করতে পারি, মানে এনার্জি প্রডিউস করতে পারি, এবং সেটাকে ট্র্যাক করতে পারি ইন দ্য ফর্ম অফ এটিপি। এটা হচ্ছে সিগনিফিকেন্স। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। ঠিক আছে, বেসিক্যালি এই চ্যাপ্টার সেরকম কিছু নেই, 3-4টে স্টেপ রয়েছে, আমাদের বুঝতে হবে স্টেপ গুলোতে কি হচ্ছে, কোন স্টেপে এটিপি ইউজ হচ্ছে, কোন স্টেপে ডিরেক্ট এটিপি সিনথেসিস হচ্ছে, কোন স্টেপে আমরা দেখছি যে কোন স্টেপে এটিপি সিনথেসিস, কোন স্টেপে এনএডিএইচ প্রডিউস হচ্ছে বা এফএডিএইচ প্রডিউস হচ্ছে, যেগুলো ফার্দার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে এনার্জি সিনথেসিস করছে, এটিপি প্রডিউস করছে। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। চ্যাপ্টারটা স্টাডি করার পরে যদি তোমরা ডিসকাস করো প্রত্যেকটা ডিফারেন্স বা প্রত্যেকটা স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক আছে, এখানে বেশি কিছু এমসিকিউ ডিসকাস করা নেই, বেসিক কিছু জিনিস ডিসকাস করা হয়েছে, ডিফারেন্স এবং স্কিমেটিক ডায়াগ্রাম বলো, সিগনিফিকেন্স বলো, যেগুলো সবগুলোই থিওরিতেই দেওয়া আছে। ঠিক আছে, দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন।